তো বন্ধুরা, যার ভয় ছিল সেটাই হলো। বাংলাদেশের তরফ থেকে ভারতের আসাম রাজ্যে 2004 সালের মতনই আক্রমণের পরিকল্পনা তৈরি করছে। আর এতে সরাসরি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে আমেরিকার ডিপ স্টেট, আর সামরিক সহায়তা দেবে পাকিস্তান। আর এই যে পুরো অপারেশন চালানো হবে সেটা বাংলাদেশ আর্মির পূর্ব ইন্টেলিজেন্স চিফ মেজর জেনারেল রেফাকুল হায়দার চৌধুরী আর ভারতের মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী পরেশ বড়ুয়ার নেতৃত্বে। এই খবরটা দেখুন, যার মতে বাংলাদেশ আর্মির অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসান আচমকায় পাকিস্তানের ভিজিট করে। আর ওখানে পাক আর্মি চিফের সাথে বন্ধ দরজায় বেশ কয়েকটা মিটিংও হয়। আর এর ঠিক পরেই দুই দেশের সেনা একসাথে অফিসিয়ালি ঘোষণা দেয় যে দুই দেশ মিলিতভাবে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়বে, অর্থাৎ ইনডাইরেক্টলি ভারতের কথা বলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে সময় বাংলাদেশ আর্মির এই অফিসার পাকিস্তানের ভেতর ওদের আর্মির সাথে মিটিং করছিল, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের হাইকোর্ট একটা বড় নির্দেশ দেয়, যার আন্ডারে ভারতের আসাম রাজ্যকে ভারত থেকে আলাদা করার জন্য যে অপারেশন শুরু হয়েছিল উলফা আতঙ্কবাদী গোষ্ঠীর মদতে 2004 সালে, তারই মূল পাণ্ডা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মাফ করে দিয়েছে বাংলাদেশের কোর্ট। আর এখানেই শেষ নয়, 2004 সালে আসামকে ভারত থেকে ভাঙার জন্য এই যে অপারেশন চালানো হয়েছিল সেটা করেছিল কিন্তু বাংলাদেশ। এর আন্ডারে তৎকালীন বাংলাদেশ সরকারের গৃহমন্ত্রী বাবরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ আর্মিকে যে পাকিস্তান এবং আরও কিছু বিদেশি শক্তির তরফ থেকে হাতিয়ার পাঠানো হবে বাংলাদেশে, এবং ওই হাতিয়ার ওরা যেন সুরক্ষিতভাবে আসামের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। যার দরুন সেই সময় 27,000 গ্রানাইট, 150 রকেট লঞ্চার, 11 লাখ অ্যামিউনেশন, 1100 সাবমেশিন গান এবং 11 মিলিয়ন বুলেটের একটা পুরো কনসাইনমেন্ট পৌঁছে যায় বাংলাদেশের চট্টগ্রাম। সেখান থেকে বাংলাদেশের এই ইন্টেলিজেন্স চিফ আর বাকি সৈনিকদের মদতে এটা আসামে পাঠানোর কথা হচ্ছিল। এছাড়াও বাংলাদেশের সরকারি ফার্টিলাইজার প্ল্যান্টের চিফ মহসিল তালুকদারের নেতৃত্বে এখানে সমস্ত কেমিক্যাল হাতিয়ার তৈরি করে সেটাও আসামে পাঠানো হতো। এরপর ওরা চাইছিল যে আসামের ভেতর থেকে একটা লড়াই শুরু হবে, কিন্তু ভাগ্যক্রমে তার আগেই ভারতীয় ইন্টেলিজেন্স এটা ধরে ফেলে এবং শেষ মুহূর্তে ভারত সরকারের চাপে পড়ে বাংলাদেশের সরকার এই পুরো কনসাইনমেন্টকে আটক করে কোস্টগার্ডের মাধ্যমে, এবং আসামে হামলার পুরো অপারেশন সেই দিনই ফেল হয়ে যায়। আর এই অপারেশনে যারা যারা যুক্ত ছিল বাংলাদেশে, ওদের সরকারের হোম মিনিস্টার এমনকি আর্মির এই যে চিফ, প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। কিন্তু বন্ধুরা, এখন ফাইনালি এই মোহাম্মদ ইউনিসের নির্দেশে না কেবল পরেশ বড়ুয়ার যে মৃত্যুদণ্ড সেটাকে বাংলাদেশের কোর্ট মাফ করল, বরং এখানে যুক্ত এদের প্রত্যেককেই বাংলাদেশের হাইকোর্ট রিলিজ করে দিয়েছে। অর্থাৎ সরাসরি ওরা আবারও ভারতের বিরুদ্ধে সেম ধরনের হামলার জন্য প্রিপারেশান নিচ্ছে, যার টিম তো রেডি হয়েই আছে, তা না হলে এদেরকে মাফ করা হতো না। এখন প্রশ্ন আসছে যে এখানে এক্স্যাক্টলি কী প্ল্যানিং চলছে? আবারও কি 2004 সালের মতনই আসামে কোনো অপারেশন শুরু হবে যেখানে বাংলাদেশ থেকে হাতিয়ার পাঠানো হবে? ওয়েল, এমনটা যে হবে সেটা আমি অলরেডি গত বছরেই বলেছিলাম। এখানে মেনলি দুটো প্ল্যানিং হচ্ছে। প্রথমত, আমেরিকার ডিপ স্টেট এই মুহূর্তে একটা বড় কনফ্লিক্ট চাইছে ভারতের সাথে কোনো দেশে, যাতে ইসরায়েল এবং ইউক্রেন থেকে যেরকম ওরা হাতিয়ারের ডিল পেয়েছে, এবং একই সাথে ইউক্রেন আর গাজা ধ্বংস হওয়ার পর ওগুলো রিবিল্ড করার জন্য ওদের কোম্পানির টেন্ডার পাবে। স্পেশালি ইউক্রেনের অর্ধেক ন্যাচারাল রিসোর্সের ওপরেও ব্ল্যাক রকের মতন কোম্পানির কন্ট্রোল থাকবে। সেমভাবে ওরা চাইছে যে ভারত হয় পাকিস্তানকে ঠুকুক, না হলে বাংলাদেশ। আর স্বাভাবিকভাবে এর জন্য কোনো না কোনো পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ভারত বাধ্য হয় হামলার জন্য। যেমন ইসরায়েলের ক্ষেত্রে যদি দেখেন, আগে ইসরায়েলের ওপর অ্যাটাক করানো হয়েছিল গাজার হামাসের তরফ থেকে, তবেই কিন্তু ইসরায়েল এই পুরো অপারেশন চালিয়েছিল। সেম ইউক্রেনে। তো খুব সম্ভবত পাকিস্তান এতটাও পুশ করতে চাইছে না ভারতের বিরুদ্ধে যাতে ভারত ওদের ওপর অ্যাটাক করুক, এতে পিওকে হাতছাড়া হয়ে যাবে। উপরন্তু আফগানিস্তানও মার্চ, তাই পাকিস্তানের আর্মি ফেসে রয়েছে। একমাত্র রাস্তা রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে সহজ টার্গেট। পুরো সেন্টিমেন্ট রয়েছে ভারতের বিরুদ্ধে। জনগণ এক একটা আস্ত গাধা, ইসলামের নামে যা বলবে তাই মেনে নেবে, আর ওদের পাপেট সরকারও রয়েছে। তো এর আন্ডারে এই সমস্ত আতঙ্কবাদীদের রিলিজ করি যদি এদের মাধ্যমে কোনো রকম অ্যাটাক করানো যায় ভারতের এই নর্থ ইস্টে, বা টেরর অ্যাটাকও হয়, যাতে ভারত সরকার এতটা মারাত্মক চাপে থাকে যে মিলিটারি অপারেশন ছাড়া কিন্তু গতি নেই, তখন বাংলাদেশের সাথে কনফ্লিক্ট ভারতকে কেউ ঠেকাতে পারবে। আর এটা তো স্বাভাবিক, যদি এবার ভারতীয় সেনা বাংলাদেশে ঢোকে 1971-এর মতন আর ফিরবে না,
পুরো হিসাব হবে। স্পেশালি আমাদের চিকেন নেককে ঠিক করার জন্য কিছুটা বাংলাদেশের এরিয়া দরকার, আর চট্টগ্রামেরও ব্যবস্থা করতে হবে। ফলে এর দরুন ওরা ভারত থেকে হাতিয়ারের ডিল পাবে। বাংলাদেশের ডিস্ট্রাকশন হলে তার রিবিল্ড করার টেন্ডারও আছে, আর কিছু ন্যাচারাল রিসোর্স যেটা বাংলাদেশে রয়েছে তার অ্যাক্সেসও কিন্তু এই ডিপ স্টেটের কোম্পানি পেয়ে যাবে, যেরকমটা ইউক্রেনে হয়েছে। এই কারণেই কন্টিনিউয়াসলি পুশ করা হচ্ছে বাংলাদেশকে ভেতর থেকে, যাতে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এখন প্রশ্ন আসছে যে ডিপ স্টেট তো নিজের কাজ করবে, কিন্তু ভারত কী করবে? ভারতের কী প্ল্যান সেটা অলরেডি আমি 2-3টে ভিডিওতে বলেছি। ভারত এই মুহূর্তে মিলিটারি কনফ্লিক্ট চাইছেই না। ভারত চাইছে দুটো কাজ। একটা হলো এই সুযোগে আমাদের দেশে থাকা অবৈধ বাংলাদেশি মুসলিমদের দেশ থেকে তাড়ানো, যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমি ডিটেলস ভিডিও বানিয়েছি। আর দ্বিতীয়ত বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব ওদের আর্মি চিফের মদতে ইলেকশন করিয়ে নতুন সরকার আন। এর ফলে বাংলাদেশকে ভারত তারপর টার্গেট করতে পারবে। এখন দেখার বিষয় হলো যে যেভাবে ডিপ স্টেট কন্টিনিউয়াসলি পুশ করছে বাংলাদেশকে, আর পুরো জিহাদের গ্রাউন্ড রেডি হয়ে গেছে, আসামের আতঙ্কবাদীদের সাথেও জোট করছে, তাতে আমি জানি না যে ভারত কতক্ষণ এইভাবে ঠেকিয়ে রাখতে পারবে। কেননা ওদের হামলার জন্য একটা সুযোগ দরকার। আর যদি 2004 সালের ঘটনার রিপিট টেলিকাস্ট হয়, তাহলে ইউক্রেনের রিপিট টেলিকাস্ট বাংলাদেশে হবে। এখন সবটাই কিন্তু বাংলাদেশের হাতে, যে ওরা কী চাইছে। ভারত তো একটাই কাজ করতে পারবে, সেটা হলো শান্তি ততক্ষণ বজায় রাখা যতক্ষণ বাংলাদেশ চাইছে, তা না হলে অ্যাটাক তো হবে।